সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি অসীম কুমার হালদার, সহকারী শিক্ষক, ঈশান ইনস্টিটিউশন, ঈশানপুর, ফরিদপুর। ঈশান ইনস্টিটিউশন ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত ও অভিনন্দন। গত ক্লাসে আমি তোমাদের জাবেদা অধ্যায়ে জাবেদা কীভাবে নির্ণয় করা যায় সেটা শিখিয়েছিলাম। আজকে এখন জাবেদা অধ্যায় থেকে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা কীভাবে নির্ণয় করা যাবে সেটা শেখাবো। তো ক্রয় জাবেদা, ক্রয় সংক্রান্ত লেনদেন ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হবে, আর বিক্রয় জাবেদায় বিক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ হবে। তো তোমাদের পাঠ্য বইয়ের ৭৭ পৃষ্ঠা ১ নম্বর অঙ্কে ক্রয় সংক্রান্ত লেনদেন আছে, সেখান থেকে তোমাদের এই জাবেদাটা করাবো। দেখো, ক্রয় জাবেদা করার জন্য আগে ছক নির্ধারণ করতে হবে। ছকটা কিভাবে নির্ণয় করা হবে সেটা দেখাচ্ছি। তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নাম্বার, সূত্র। তারিখ, ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালানো, সূত্র। যেহেতু ক্রয় জাবেদা লিপিবদ্ধ করব, তো ক্রয় জাবেদা বাকিতে ক্রয় সংক্রান্ত যেগুলো সেগুলো আসবে। তো বাকিতে ক্রয় জাবেদা হলে তাহলে আমরা জাবেদা শিখেছিলাম হলো ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। তার জন্য এখন এখানে লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এখন দেখো, প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। প্রতিষ্ঠান হচ্ছে হলো আফরোজা ফ্যাশন। আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা। আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা প্রথম লেনদেন দেখো, ডিসেম্বর ১, ২০১৭। তারিখ লিখব ২০১৭ ডিসেম্বর ১। তো ৫% বার্তায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি ৩০০ টাকা দরে ৫০০টি প্যান্ট ক্রয় এবং বহন খরচ ১০০০ টাকা, চালান নাম্বার এত, শর্ত আর নিট এত। তো মাহমুদ ফ্যাশন এর নিকট থেকে ক্রয় করা হচ্ছে, তাহলে ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। তাই এই জন্য আমরা ক্রেডিট হিসাব খাত রেখেছি, মানে ক্রেডিট হিসাব খাতের নাম লিখতে হবে, ডেবিট হিসাব খাতের নাম লিখবো না। তো এখন হচ্ছে হলো তাহলে ক্রয় হিসাব ডেবিট আর মাহমুদ ফ্যাশন হিসাব ক্রেডিট, তাই মাহমুদ ফ্যাশন লিখবো। মাহমুদ
ফ্যাশন হিসাব। মাহমুদ ফ্যাশন হিসাবে দেখো এখন শর্ত আছে 2/5 2/5 নিট 15 নিট 15 আর চালান নাম্বার আছে 78 শর্ত। এখন মাহমুদ ফ্যাশন নিকট থেকে ক্রয় করা হয়েছে 300 টাকা ধরে 500টি প্যান্ট, তাহলে 300 সাথে 500 গুণ করলে আমাদের কত হবে, তার জন্য আমাদের ক্যালকুলেটর লাগবে। তাহলে 300 গুণন 500, তোমরা একটু দেখো তো কত হয়। তো 300 গুণন 500 দিলে পরে ক্যালকুলেটর হবে 1,50,000। তো 1,50,000 হলে এখানে বলেছে 5% বার্তা, তো 5% বার্তা আমাদের বাদ দিতে হবে। তো 1,50,000 থেকে 5% বার্তা যদি বাদ দেওয়া হয় তাহলে আমাদের কত টাকা হবে দেখো একটু। 1,50,000 গুণন 5% দিলে হবে 7,500 টাকা। তো আমাদের থাকবে হলো কত, 1,42,500। তো এখন 1,42,500 যদি থাকে তাহলে এটা হলো নিট আমাদের মানে ক্রয়, মানে বাকিতে যে ক্রয় করছি তার জন্য আবার পরিবহন খরচ আছে। তো পরিবহন খরচ বা বহন খরচ, প্যাকিং খরচ এগুলো থাকলে এর সাথে যোগ হবে। তাহলে 1,42,500 সাথে 1,000 টাকা যোগ হলে কত হবে, 1,43,500 টাকা। তো দেখো 1,43,500 টাকা। এরপরের তারিখ দেখো 15 ইসলাম স্টোর্স 15 তারিখ, এখানে লিখব ডিসেম্বর 15। তাহলে ইসলাম স্টোর্স হিসাব। ইসলাম স্টোর্স হিসাব কত টাকা, এখানে শর্ত বা নিট আছে কিনা দেখি। তো এইখানে আছে হলো শর্ত 2/7 নিট 30, 2/7 নিট 30। তো এখন এখানে প্রতি জোড়া ইসলাম স্টোর্সের নিকট হতে প্রতি জোড়া 400 টাকা ধরে 200টি শার্ট ক্রয়। তো 400 সাথে 200 গুণ দিলে আমাদের কত হবে দেখো তো, 400 গুণন 200 তাহলে কত হবে, 400 সাথে 200 গুণ দিলে 4 দুগুণ আর হলো 0 আছে 4টা, তাহলে 80,000 টাকা। তো 80,000 টাকা যদি হয় দেখো 80,000 গুণন কত, 10% বার্তা আছে। তো 10% যদি বার্তা হয় তাহলে 10% বার্তার জন্য কত টাকা বাদ যাবে, 8,000 টাকা। 8,000 টাকা বাদ দিলে থাকবে হলো 72,000। তো এখন 72,000 থাকবে, তাহলে 72,000 টাকা ইসলাম স্টোর্স হিসাব 72,000। তো 72,000 আর 1,43,500 টাকা যোগ দিলে কত হবে বলতো, 1,43,500 আর 72,000 যোগ দিলে কত হবে বলো, 2,15,500, 2,15,500 ক্লোজ। ক্লোজ মানে হিসাব এখানে শেষ। তো এখন ওইখানে যে বারটা বের করছি সেটা খসড়া বা নোট হিসাবে বা টিকা হিসাবে লিখে দিতে হবে। তো এখন দেখো যদি আমি খসড়া লিখি, খসড়া ডিসেম্বর 1, 15,
ক্রয় মূল্য কত টাকা ছিল আমাদের? 1,50,000। 50,000 এর সাথে বাদ কত পার্সেন্ট ছিল, মানে বারটা হবে ক্রয় বার। ক্রয় বারটা কত পার্সেন্ট? 5%। 5% 7,500 বাদ দিলে 1,42,500 এর সাথে যোগ বহন খরচ 1,000 টাকা, 1,43,500। এটা খসড়া 1 তারিখে। এরপরে আরেকটা হবে খসড়া 2। দেখো ডিসেম্বর 2 তারিখ, সরি 2 না 15, দেখো পণ্য ক্রয় আমাদের কত টাকা ছিল? হলো 400 গুণ 200, তাহলে কত হবে? 80,000। বা ক্রয় বার্তা 10%, তাহলে কত? 8,000। বাদ দিলে 72,000। তাহলে খসড়া ডিসেম্বর 1 আর 15 তারিখে তাহলে 72,000 আর 1,43,500 আমরা পেয়ে গেছি। এখানে যদি ক্লোজ করে দিতে চাও তাও হবে, এখানেও ক্লোজ করে দিলে তাও হবে। তো এই হলো আমাদের ক্রয় জাবেদা। তো এখন ক্রয় জাবেদার পার্সেন্ট বের করার নিয়ম দেখো। যদি 10% হয়, 10%-এ যদি পার্সেন্ট বের করে ক্যালকুলেটর ছাড়া, তাহলে একটা শূন্য বাদ দিলে সেটা বের হয়ে যাবে। তো 1,50,000-এ যদি 10% বের করি, তাহলে একটা শূন্য বাদ দিলে 15,000 টাকা। যদি 5% বের করি, তাহলে 15,000-এর অর্ধেক 7,500 টাকা। 7,500 টাকা বাদ দিলে তাহলে 5% হচ্ছে কত? 7,500। এরপরে 80,000-এর যদি 10% করি, তাহলে কত? 8,000 টাকা। একটা শূন্য বাদ দিলে 8,000। আর 80,000-এর আবার 5% যদি করি, তাহলে 8,000-এর অর্ধেক কত? 4,000। এভাবে মুখে করা যাবে। তো এখন ক্রয় জাবেদা লিপিবদ্ধ করলাম। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে প্রশ্ন করতে পারো। এরপরে দেখো ক্রয় জাবেদা এভাবে লেনদেন থেকে ক্রয় জাবেদা করা যাবে। তো এখন তাহলে তোমাদের বিক্রয় জাবেদা একটু দেখিয়ে দিই। দেখো তোমাদের বইয়ের 2 নম্বরে দেখো বিক্রয় জাবেদার লেনদেন আছে, বিক্রয় সংক্রান্ত লেনদেন বাকিতে, সেগুলো থেকে করাবো। তো প্রথম প্রতিষ্ঠানের নাম লিখবো হলো কি? বাহাউদ্দিন অ্যান্ড সন্স। এর জন্য সব দেখো প্রথম হবে তারিখ। ক্রয় জাবেদার জন্য ছিল ক্রেডিট হিসাব খাত, বিক্রয় জাবেদার জন্য হবে ডেবিট হিসাব খাত। তো ডেবিট হিসাব
থাক। এখন হবে শর্ত তুলনা। শর্ত হবে হলো কি চালানো সূত্র আর হচ্ছে কি ডেবিট হিসাব খাতে সূত্রের পরে তো বাকিতে বিক্রয় মানে জাবেদার জন্য জাবেদা হবে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তো দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন 12 দিনের প্রথম তারিখ দেখো, প্রথম তারিখে আছে হলো 3 মে 3 2017 মে 3 তারিখে দেখো রমেশ ব্রাদার্সের নিকট 5% বার্তায় 10,000 টাকা পণ্য বিক্রয় করা হয়েছে। তো রমেশ ব্রাদার্স হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু ডেবিট হিসাব খাত তাহলে রমেশ ব্রাদার্স হিসাব হবে। তো দেখো রমেশ ব্রাদার্স হিসাব রহিম ব্রাদার্স হিসাব। তো 10,000 টাকা পণ্য বিক্রয়, 10,000-এর সাথে আবার আছে 5% বার্তা। তো 5% বার্তা বাদ দিলে কত হবে? তোমাদের একটু আগে বলেছি 10,000-এর যদি 5% বা 10% হয় তাহলে 1,000 টাকা, যদি 5% হয় তাহলে 1,000 টাকা অর্ধেক হলে 500 টাকা হবে। তো তাহলে 9,500 টাকা। তো 9,500 টাকার পরে দেখো আবার যে চালানে পরিবহন খরচ ধরা হয়েছে 1,000 টাকা, তাহলে কত হবে? 10,500 টাকা। 10,500 টাকা। তো 10,500 টাকা হলে চালান নাম্বার কত আছে? চালান নাম্বার আছে হলো 173। এরপরে দেখো কত তারিখ? 10 তারিখ, মে 10। মে 10 তারিখে কার কাছে? সাদা প্যান্ট কমের নিকট 9,000 টাকার পণ্য বিক্রয়, চালান এত, আর এখানে আর কিছু নাই। তো শাহাদাত এন্ড সন্স নাকি? হ্যাঁ, এন্ড কম। শাহাদাত এন্ড কম হিসাব। চালান নাম্বার কত? 174। টাকা হবে কত দেখো? তো 9,000-এর 5% হলে কত হবে দেখো তো? 9,000-এর 10% যদি হয় 900, 5% হবে কত? 450। তো 9,000 থেকে 450 টাকা যদি বাদ দিই তাহলে কত হবে? 8,550। 8,550। এরপরে দেখো যদি প্যাকিং খরচ, প্যাকিং চার্জ, পরিবহন খরচ এগুলো যদি থাকে তাহলে যোগ হবে। তো প্যাকিং চার্জ আছে কত দেখো তো? 500 টাকা। তাহলে 8,550-এর সাথে 500 টাকা যোগ দিলে কত হবে? 9,050। 9,050 টাকা। 9,050 যোগ দিলে কত হবে? 10 আর 9 কত? 19,550। খরচ শেষ। তাহলে বুঝতে পেরেছো তোমরা? এখন এর জন্য খসড়াটা বের করে দিয়ে দেখো। খসড়া মেনে 3 তারিখ পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় হচ্ছে হলো কত? পণ্য বিক্রয় হচ্ছে হলো
10,000 বা বিক্রয় বার্তা হচ্ছে কত পার্সেন্ট? বিক্রয় বার্তা হচ্ছে 5%। তাহলে কত হবে? 500 টাকা বাদ। তাহলে 9,500 প্লাস কত হবে? এখানে বহন খরচ আছে, তাহলে কত? পরিবহন খরচ আছে 1,000। পরিবহন খরচ 1,000, তাহলে কত? 10,500। এরপরে কত? মে 10 হলে পণ্য বিক্রয় হবে কত টাকা? 9,000 টাকা। 9,000 যদি হয় তাহলে বাদ বিক্রয় বার্তা কত হবে? 5%। 450 টাকা বাদ দিলে কত হবে? 8,550। এর সাথে হবে যোগ প্যাকিং চার্জ। হচ্ছে কত? 500 টাকা। তাহলে কত? 9,050। এই হলো খসড়া। তো তোমাদের ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা সম্পর্কে ধারণা দেওয়া হলো, শিখিয়ে দিয়েছি। এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো। তো এরপর জাবেদা থেকে মানে লেনদেন করার পরে যেগুলো মূলধনের পরিমাণ নির্ণয় করা হয় সেগুলো একটু দেখাবো। দেখো, মূলধনের পরিমাণ কিভাবে নির্ণয় করা হয়, মানে লেনদেন থেকে, যে লেনদেন থাকবে সেই লেনদেন থেকে কিভাবে করা যাবে সেটা দেখাচ্ছি। যেমন লেনদেন থাকতে পারে যেগুলো, দেখো, জনাব রহমানের 2020 সালে নগদ 50,000 টাকা আসবাবপত্র 20,000 টাকা এবং পণ্যদ্রব্য 10,000 টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। তো নিম্নে আরো কিছু লেনদেন থাকবে। এভাবে প্রথম লেনদেন থেকে যে মূলধনের পরিমাণ নির্ণয়টা করা হবে সেটা তোমাদের শেখাবো। তো মূলধনের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের একটা ছক লাগবে। সে ছকটা হচ্ছে, দেখো,
তারিখ, বিবরণ টাকা। তো এইখানে প্রথম আমাদের লিখতে হবে মূলধনের পরিমাণ নির্ণয়, তারিখ, বিবরণ টাকা। তো তারিখের ঘরে হবে দেখো 2019 জানুয়ারি 1। নগদ কত টাকা? 50। নগদ 50,000। আসবাবপত্র 20,000। আর পণ্য দ্রব্য আছে কত? 10,000। পণ্য দ্রব্য 10,000। 50 বেশ 70 আর 10 কত? 80,000। এটা হবে মূলধনের পরিমাণ। মূলধনের পরিমাণ। তো এই লেনদেন থেকে যদি জাবেদা করি তাহলে দেখো জাবেদা কি হবে, মানে পরে এটার পরে আরো বিভিন্ন লেনদেন থাকবে, সেই লেনদেন থেকে জাবেদা মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে। তো শুধু আমি একটা লেনদেন থেকে জাবেদাগুলো মানে করা হবে। তো মূলধনের পরিমাণ করলাম। এখন দেখো জাবেদা কিভাবে করা যেতে পারে। তো জাবেদা হবে প্রথম যেগুলো নিয়ে ব্যবসা আরম্ভ করো, প্রথম নগদ টাকা, আসবাবপত্র, যন্ত্রপাতি যেগুলো নিয়ে ব্যবসা আরম্ভ করবো সেগুলো হবে ডেবিট। আর পরবর্তী হিসাব হবে মানে বিপরীত হিসাব হবে মূলধন ক্রেডিট। মানে এগুলো নিয়ে ব্যবসা আরম্ভ করছি এই জন্য মূলধন হিসাব ক্রেডিট। তো দেখো জাবেদা হবে নগদান হিসাব। নগদান হিসাব ডেবিট হচ্ছে হলো 50,000। আসবাবপত্র হিসাব ডেবিট 20,000। পণ্য দ্রব্যের জন্য লিখবো আমরা হলো কি? ক্রয় হিসাব। পণ্য দ্রব্যের জন্য আমাদের ক্রয় হিসাবে লিপিবদ্ধ হবে ডেবিট 10,000। আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে কত হবে? 50 70 80,000। তো এই হলো জাবেদা। তো এখানে আমরা লিখে দিই, তোমাদের যাতে মনে থাকে জাবেদা হবে। এইটা এই লেনদেন থেকে এটা জাবেদা হবে। তো মূলধনের পরিমাণে আরেকটা দেখো, এর ভিতরে আরেকটা থাকবে মানে আরো বিভিন্ন ধরনের লেনদেনগুলো থাকবে। যেমন জনাব রহমান দিয়েছি, তো অন্য নাম থাকবে জানুয়ারি বা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। নগদ টাকা, আসবাবপত্র বাদ দিয়ে যন্ত্রপাতি থাকবে, যন্ত্রপাতি বাদ দিয়ে ব্যাংক হিসাব থাকবে, ব্যাংক মানে ব্যাংক থেকে ব্যাংক ব্যালেন্স থাকতে পারে। তো এগুলো থাকবে। তারপর আবার ব্যাংক ঋণ থাকতে হবে, মানে ব্যাংক ঋণ থাকতে পারে। তো ব্যাংক ঋণ থাকলে কিভাবে মূলধনের পরিমাণ নির্ণয় করা হবে সেটা দেখো। জনাব আহমেদ
1 তারিখে নগদ ৮০,০০০ টাকা ব্যাংক জমা ৩০,০০০ টাকা এবং ব্যাংক ঋণ ২০,০০০ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তো এরপর আরো লেনদেন থাকবে, ঠিক এভাবে দেখো। তাহলে লিখবো হলো কি, মূলধনের পরিমাণ নির্ণয়, তারিখ এবং টাকা। তো ব্যাংক ঋণ যদি থাকে তাহলে আমরা ব্যবসা করার জন্য নগদ টাকা, আসবাবপত্র, যন্ত্রপাতি, ব্যাংকে জমা যে টাকা থাকে সেগুলো নিয়ে আমরা ব্যবসা করি। তো ব্যাংকে জমা বাদ দিয়ে যদি যন্ত্রপাতি থাকে সেটাও হবে। তারপরে ব্যাংক জমা বাদ দিয়ে যদি ব্যাংক ব্যালেন্স থাকে সেটাও হবে। তো এখন দেখো, আর ব্যাংক ঋণ থাকলে ব্যাংক ঋণ মানে ব্যাংক থেকে টাকা মানে উঠানো হয়েছে, ব্যাংক আমাদের কাছে পাবে। তো ঋণ নিয়ে এসেছি আমরা, তো টাকা উঠে আনছি, যে টাকা নিয়ে এসেছি সে টাকা আবার পরে দিয়ে দিবে, মানে দিয়ে দিতে হবে। তো এখন দিয়ে দিলে হলে তাহলে নগদ যে টাকা আছে তার সাথে ব্যাংক ঋণের টাকা যোগ হবে। যোগ হওয়ার পরে আবার যেহেতু ফেরত দিয়ে দিতে হবে তাহলে আবার বাদ হবে। যদি আমরা যোগ বিয়োগ না করি সেটাও হবে, তো আবার যোগ বিয়োগ করলে সেটা হবে। তো আমি তোমাদের একবার যোগ আর একবার বিয়োগ দিয়ে দেখাই দিচ্ছি। দেখো, প্রথম তারিখ হবে কত, 2019 মার্চ 1। নগদ কত টাকা আছে, ৮০,০০০, আর হচ্ছে হলো ব্যাংক ঋণের ২০,০০০। দেখো, ৮০,০০০ প্লাস ২০,০০০, তাহলে কত হবে, ১,০০,০০০ টাকা। আর ব্যাংক জমা কত, ৩০,০০০। তো ১,৩০,০০০ যোগ দেবো এখন। দেখো, ৮০,০০০-এর সাথে ২০,০০০ টাকা ব্যাংক ঋণের টাকা যোগ হয়েছে। তো এখন যেহেতু আমরা টাকা ব্যাংক থেকে উঠানো হয়েছিল, ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে, এজন্য নগদের সাথে যোগ হয়েছে, আবার পরবর্তীতে দিয়ে দেওয়া হবে, এজন্য কি হবে, বা ব্যাংক ঋণ কত, ২০,০০০। তাহলে আমাদের মূলধনের পরিমাণ দাঁড়ালো কত, ১,১০,০০০। ১,১০,০০০ না, ৮০ আর ৩০, ১,১০,০০০। দেখো, ব্যাংকের বাদ দিলে ১,১০,০০০। তো এখন লিখতে পারি আমরা এখানে মূলধনের পরিমাণ, বুঝতে পেরেছ? এখন এটা থেকে জাবেদা কিভাবে করা হবে সেটা দেখো। জাবেদা হবে প্রথম নগদান হিসাব ডেবিট। তাহলে নগদান হিসাব ডেবিট কত, নগদের টাকা ছিল
80,000, আর ব্যাংকিং এর জন্য নগদ হবে হলো কত 20,000। তাহলে আমাদের টোটাল কত 1 লক্ষ টাকা। তাহলে 80 আর হলো 20 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। তারপরে নগদান হিসাব, ব্যাংক হিসাব, ডেবিট হবে কত 30,000। এখন ক্রেডিট হবে ব্যাংক ঋণ হিসাব, ক্রেডিট 20,000। আর পরবর্তী হিসাব মূলধন, হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট তাহলে কত হবে 80,000 আর 30 কত 1,10,000। 1,10,000। তো তাহলে মূলধনের পরিমাণ থেকে জাবেদা নির্ণয় করার পরে আমরা ছকে সেটা লিপিবদ্ধ করব। তো এভাবে লেনদেন থাকবে। এই লেনদেন থেকে পরবর্তীতে আরো কিছু লেনদেন থাকবে। তারপরে প্রথম প্রশ্ন আমাদের থাকবে মূলধনের পরিমাণ কত, প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। তারপর লেনদেন থেকে জাবেদা নির্ণয় করো, ওই ছকের মাধ্যমে জাবেদা করা। তো মূলধনের পরিমাণ আর জাবেদা কিভাবে করানো হয়েছে সেটা তো বুঝতে পেরেছো। এর পরবর্তীতে তোমাদের জাবেদার অধ্যায়ের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার ইনবক্সে কমেন্ট করবে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব। তো আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। সবাইকে ধন্যবাদ।